সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শেষ গল্প তেলেনাপোতার আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্পটি আলোচনা করব। গল্পটা বলার আগে কবির ব্যাপারে আমি বলে দিই। কবি প্রেমেন্দ্র মিত্র 1904 সালে জন্ম আর 1988 সালে মৃত্যু। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক ও ছোট গল্পকার। পিতার রেলের চাকরির সুবাদে ভারতের নানান জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে সাহিত্য জীবনে সেই অভিজ্ঞতা প্রতিফলন ঘটে। তীক্ষ্ণধার ভাষা আর তির্যক ভঙ্গি তার লেখনীর বৈশিষ্ট্য। হাস্যরসের মধ্যে দিয়ে শ্লেষের তীর বা সামাজিক রাজনৈতিক কটাক্ষ ছিল তার স্বভাবসিদ্ধ ভঙ্গি। তার কয়েকটি বিখ্যাত গল্পগ্রন্থ হল বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, পঞ্চস্বর, অফুরন্ত, জলপায়রা, ধূলিধূসর, মহানগর, সপ্তপদী, নানা রঙে বোনা, শুধু কেরানি, মোট 12, পুন্নাম, শৃঙ্খল, বিকৃত, ক্ষুধার ফাঁদে প্রভৃতি তার লেখা অবিস্মরণীয় ছোট গল্প। তার লেখা বিজ্ঞান নির্ভর রচনাগুলির মধ্যে রয়েছে পিঁপড়ে পুরাণ, মঙ্গল বৈরী, পৃথিবীর শত্রু, করাল কীট, ময়দানবের দ্বীপ প্রভৃতি। 1924 সালের মার্চ মাসে প্রবাসী পত্রিকা তার প্রথম প্রকাশিত গল্প শুধু কেরানি। তিনি কল্লোল, কালিকলম, বাংলার কথা, বঙ্গবাণী প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেছেন। লিখেছেন সুধীরচন্দ্র সরকারের মৌচাক পত্রিকায়। ঘনাদা, মামাবাবু, ভূত শিকারীর মেজকর্তা এবং গোয়েন্দা কবি পরাশর বর্মা প্রভৃতি তার সৃষ্টি কয়েকটি বিখ্যাত চরিত্র। এই ছিল প্রেমেন্দ্র মিত্রের সম্পর্কে কিছু কথা। এবার আসা যাক মূল গল্পে। শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধহয়, যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জল জীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ করার জন্যে উদগ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া আর কিছু জল থেকে টেনে তোলা সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। তো এখানে বলে দিচ্ছে যে তেলেনাপোতা আবিষ্কার করতে গেলে আমাদের হয় শনিবার নয় মঙ্গলবার কোনো একদিন যাত্রা করতে হবে, আর যাত্রা করার জন্য আমাদের 2 দিন সময় লাগবে। তাই কবির মতে এখানে মঙ্গলবার যাত্রা করাটাই শ্রেয়। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলা পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা 2 বাদ রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘড়ঘড় শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হওয়ার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘর জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরা যেন সভয় সে জায়গা পরিত্যাগ করে চলেছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা থেকে একটু ক্রূর কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। তো তেলেনাপোতা আবিষ্কার করতে গেলে আমাদের ভাদ্র মাসের গরমকালে শনি বা মঙ্গল কোনো একটা দিন বেরোতে হবে বিকেলবেলায়। আর এমনি সেমনি বাসে উঠলে হবে না, একদম ভিড় বাসে উঠতে হবে মানুষের গুঁতোগুতি খেয়ে। তারপর বিকেলের মধ্যে আমরা সেই তেলেনাপোতা যেখানে আবিষ্কার করব সেই জায়গাটায় পৌঁছবো। যখন আমরা বাস থেকে নামবো তখন সোজা রাস্তায় বাসটা যেতে যেতে আচমকা অদৃশ্য হয়ে যাবে। আকাশে তাকিয়ে দেখবো সূর্য এখনো ডোবেনি, কিন্তু চারিদিক যেহেতু ঘন জঙ্গলের মতো অঞ্চল তাই অন্ধকার হয়ে এসেছে। তো এই ছিল আশেপাশের অবস্থা। বড় রাস্তা থেকে নেবে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলে নালাকে যেন কেটে রেখেছে। সে নালার মতো রেখা আরও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে। যখন বাস থেকে কবিরা নামবেন তখন বাস চলে যাওয়ার পরে তারা দেখতে পারে বড় রাস্তার পাশ থেকে একটা বড়
জলা চলে গেছে। জলা মানে নালা ধরনের একটা জিনিস। সেই নালাটা দেখে মনে হবে যে এই জঙ্গলের ভেতরে কেউ যেন একটা নালা কেটে চলে গেছে, আর নালাটাও সোজা গিয়ে দই বাঁশঝাড় আর বড় ঝাঁকড়া গাছের মধ্যে যেন হারিয়ে গেছে। তাই যেন সব কিছুই যেন একটা অদ্ভুত জিনিস কবি এবং তার বন্ধুগণরা দেখতে পাচ্ছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও 2জন বন্ধু ও সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তবু এই অভিযানে তারা এসেছে, কে জানে আর কোন অভিসন্ধিতে। তো কবির সাথে আরও যে 2জন ব্যক্তি এসছে, তারা কবির মতো মৎস্যপ্রেমী নয়, কিন্তু তারা এসছে কোনো এক অজ্ঞাত কারণে। 3জনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবে। তো 3 বন্ধু মানে কবি এবং তার 2 বন্ধু যখন নালার দিকে যাবে, তখন মশারা তাদের কাছে এসে প্রণাম করবে, আর কবি এবং তার 2 বন্ধু মিলে পা ঠুকে সেই মশাদের আশীর্বাদ দেবে। এইভাবেই মশার কামড় খেতে খেতে তারা নালার কাছে এসে পৌঁছবে। খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। মশাদের ঐকতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলে নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, সেখান থেকে অপরূপ এক শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিকড়ে নিকড়ে বার করছে। তো যখন কবি এবং তার 2 বন্ধু মশার কামড় খেতে খেতে অসহ্য অনুভব করবে, তখন তারা বড় রাস্তার দিকে যাবে, পরবর্তী বাসের খোঁজ নেবে, যাতে তারা আবার বাড়ি চলে যায়। কিন্তু আচমকা সেই সময় সেই নালার কাছে, কাদা জল আলা নালার কাছ থেকে একটা অদ্ভুত শ্রুতি বিস্ময়কর শব্দ শুনতে পারবে। কোনো এক অমানুষিক ব্যক্তি যেন কান্নাটা নিকড়ে নিকড়ে বের করছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষিত চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, ও তারপর একটা গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। তো সেই শব্দ যখন কবি এবং তার বন্ধুরা শুনবেন, তখন কবিরা আর অপেক্ষা করতে পারবে না যে এটা কিসের শব্দ। তখন আচমকা তাদের সামনে থেকে একটা গরুর গাড়ি আস্তে আস্তে আসতে শুরু করবে। যেমন গাড়িটি তেমনই গরুগুলো। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ি এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। তো গরুর গাড়ি দেখেই বোঝা যাবে যে খুব একটা প্রাচীন গরুর গাড়ি, যেন পাতাল থেকে এসছে। বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ি চইয়ের ভিতর 3জনে কোনো রকমে প্রবেশ করবেন ও 3 জোড়া হাত ও পা এবং 3টি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে স্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। তো কবিরা, যেহেতু গাড়িটা খুবই ছোট, গরুর গাড়িটা খুব ছোট হয়, তাই কবি আর কোনো বাক্য ব্যয় না করেই 3জনে কিভাবে উঠবে এবং তাদের জিনিসপত্র কিভাবে ওই ছোট একটা গাড়ির ভিতরে তুলতে পারবে সেই নিয়েই সমস্যার সমাধান করবে। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে আবার নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। তো যখন কবি এবং তার বন্ধুরা গাড়ির মধ্যে বসে পড়বে, তখন গরুর গাড়ি চলতে শুরু করবে। যেহেতু চারিদিক খুব ঘন অন্ধকারে ঘেরা, তাই কবি এবং তার বন্ধুরা কিছুই দেখতে পারবেন না, কিন্তু গরুটি যেন সেই পথ খুব চেনা। সে আস্তে আস্তে এগোতে থাকবে এবং পথ আস্তে আস্তে উন্মুক্ত হবে। কিছুক্ষণ হাত পা ও মাথা যথোচিত সংস্থাপন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা, বেশ একটু অস্বস্তি বোধ করবেন। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে,
তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গেছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনাকে চারিধারে, সময় যেখানে স্তব্ধ স্রোতহীন। তো যখন গরুর গাড়িটা আরও গভীর অন্ধকারে প্রবেশ করবে তখন কবির এবং তার বন্ধুদের মনে হবে যে ঘন কুয়াশার মধ্যে যেন পৃথিবী থেকে একদম বাইরের কোনো এক জগতে প্রবেশ করেছে, যেটাও আমাদের সাধারণ জগৎ থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ স্রোতহীন, সময় স্তব্ধ। সুতরাং এ আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝনার জেগে উঠে দেখবেন ছইয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সহৎসাহে এক ক্যানেস্তারা বাজাচ্ছে। যখন গরুর গাড়িটা আস্তে আস্তে এগোবে তখন হঠাৎ করে কবি এবং তার বন্ধুরা সেই ছইয়ের ভিতরে শুয়ে থেকে বা বসে থেকে আকাশের তারা দেখতে পারবে। এখানে ছই মানে হচ্ছে ছাউনি, যে ছাউনিটা অল্প ফাটা ছিল বা ছেঁড়া ছিল। আর আচমকা একটা বাদ্যযন্ত্র শোনা যাবে, যেই বাদ্যযন্ত্রটা গরুর গাড়ির গাড়োয়ান অর্থাৎ যে গরুর গাড়িটা চালাচ্ছে তিনি তার ক্যানেস্তারা থেকে বাজাচ্ছেন। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, আজ্ঞে ওই শালার বাঘ খেদাতে। যখন কবি জিজ্ঞেস করে যে আপনি কেন ক্যানেস্তারা বাজাচ্ছেন, তখন সেই গাড়োয়ানটা বলে যে বাঘের উৎপাত এখানে অনেক, তাই ক্যানেস্তারা বাজিয়ে বাঘদের ভয় দেখানো হচ্ছে। ব্যাপারটা ভালো করে হৃদয়গ্ন করার পর মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যগ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্তই ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। যখন কবিরা ভাবে যে সামান্য ক্যানেস্তারা বাজিয়ে বাঘকে তাড়ানো সম্ভব, তখন গাড়োয়ানটি বলে যে এই বাঘ অন্য কোনো বাঘ নয়, এ বাঘ চিতাবাঘ। সে যখন ক্ষুধার্ত থাকবে তখন এই ক্যানেস্তারার শব্দেই সে পালিয়ে যাবে। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটা মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে গেছে। তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সপ্রহরী গাড়ির দুই পাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। প্রাচীন অট্টালিকার যেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরে ভগ্নাশেষ, মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। যখন গরুর গাড়িটা আরও এগোতে থাকে তখন কবির মনে হয় যে মহানগরী থেকে মাত্র 30 মাইলের মধ্যে কিভাবে এখানে বাঘ থাকতে পারে। এই সব ভাবনা চিন্তা করতে করতে কবি এবং তার বন্ধুরা যখন এইসব চিন্তা করছে তখন গরুর গাড়িটা একটা বড় বিশাল মাঠ পেরিয়ে গেছে, আর আকাশেও একটা চাঁদ উঠে গেছে। এছাড়াও দেখা যাচ্ছে একটা থাম, একটা দেউলির খিলান, এছাড়াও একটা মন্দিরের ভাঙা অংশ। সব কিছুই যেন কবিদের এবং তার বন্ধুর কাছে রহস্যময়। অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন অতীত লোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। কবি এবং তার বন্ধুরা যখন গরুর গাড়িতে নিজেকে আষ্টে পৃষ্ঠে বসে থাকবে তখন তাদের সারা শরীরে শিহরণ দিয়ে উঠবে এবং মনে হবে এই জীবন্ত পৃথিবী ছাড়িয়ে তারা যেন এক গভীর কোনো অতীত কুঁড়ে ঘরে এসে আবদ্ধ হয়েছে। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আরকের মধ্যে যেমন থাকে। তো রাত তখন ঠিক কটা বাজে সেটা ধারণা লাগাতে পারে না কবি এবং তার বন্ধুরা, কারণ জায়গাটা এতটাই গভীর এবং অন্ধকারাচ্ছন্ন যে এখানে মনে হয় দেখে যে সারা জীবন এখানে যেন অন্ধকারই হয়ে রয়েছে বা রাতই হয়ে রয়েছে, এখানে রাত যেন ফুরোচ্ছেই আর না। 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে।
হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরেই আপনাদের অভ্যর্থনা করছে। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচার গন্ধ। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতিক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। তারই পাশে বেশ বিশালায়তন একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল ও চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। দু তিনবার মোড় নেওয়ার পর গরুর গাড়িটা এক জায়গায় থামবে। কবি এবং তার দুই বন্ধু একে একে নামবে। নামার পরে নামার পরে দেখবে পাশে একটা পানা পুকুর রয়েছে, যেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, তার কারণ পানা পুকুরটা পচে গেছে। আর তার পাশেই একটা বিশাল আয়তন জীর্ণ অট্টালিকা রয়েছে, যার ভাঙা ছাদ রয়েছে, ধসে পড়া দেওয়াল এবং চক্ষুহীন কোটর, যার পাল্লা নেই এমন জানালা দুটো রয়েছে। যেন দেখে মনে হচ্ছে তাদের দিকে একভাবে তাকিয়ে রয়েছে সেই অট্টালিকাটা। এই ধ্বংসাবশেষের একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, সেই সঙ্গে এক এক কলসি জল। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। ঘরের অধিষ্ঠাত্রী আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটি অস্পষ্ট ভাবসা গন্ধে তার প্রমাণ পাবেন। সামান্য চলাফেরার ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পলস্তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের ওপর বর্ষিত হবে। দু তিনটি চামচিকে ঘরের অধিকার নিয়ে আপনার সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। যখন গরুর গাড়িটা থামবে এবং কবি এবং বন্ধুরা যখন নেমে যাবে, তখন গরুর গাড়ির গাড়োয়ানটাই তাদের সেই অট্টালিকার ভিতরে কোনো একটা ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে দেবে। তারপর এক কলসি জলও এনে দেওয়া হবে। আর বাড়ির আশেপাশে দেখে এমন মনে হয় যেন সেই বাড়িটা বা সেই অট্টালিকাটা বহু বছর ধরে বা বহু যুগ ধরে যেন খোলাই হয়নি, তাই চারিদিকে ধুলো, ময়লা, জঞ্জালে ভর্তি। এছাড়া দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ এখানে এসে পরিষ্কার করে গেছিল বহু যুগ আগে, তারপরে আর কেউ পরিষ্কার করেনি। এছাড়াও কোনো ঘর যদি অনেক দিন ধরে বন্ধ থাকে, তো সেই ঘর থেকে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সেই গন্ধটাও এই ঘর থেকে পাওয়া যাচ্ছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্যে আপনার দুই বন্ধু, একজন পানরসিক এবং অন্যজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকমেই শতরঞ্চির আবরণ পড়তে না পড়তে একজন তার উপর নিজেকে বিস্তৃতি করে নাসিকা ধ্বনি করতে করবেন, অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দিবেন। কবি এখানে বলছে যে তেলেনাপোতা আবিষ্কার করার জন্য তো মোট দুজন বন্ধু চাই। একজনকে পানরসিক হতে হবে, যে পান খেতে খুব ভালোবাসে, এবং আরেকজনকে নিদ্রাবিলাসী হতে হবে, যে ঘুমাতে খুব ভালোবাসে। তো যে ঘুমাতে খুব ভালোবাসে সে এসে মেঝেতে কোনো রকমে কোনো কিছু না পেতেই শুয়েই নাক ডাকতে শুরু করবে, এবং অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত হয়ে যাবে, মানে পান খেয়ে একদম ডুবে যাবে। রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। কোনো রহস্যময় বেতার সংকেত খবর পেয়ে সে অঞ্চলে সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে এবং তাদের সাথে শোণিত সম্বন্ধ স্থাপন করতে থাকবে। আপনি বিচক্ষণ হয়ে দেওয়ালে ও গায়ে বসাবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অবচেতন। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে ওঠার চেষ্টা করবেন। তো যখন
কবি এবং তার দুই বন্ধু নিজেদের কাজে ব্যস্ত। তখন রাত আরও বাড়তে থাকবে, আর যত রাত বাড়বে তখন সকলে ঘুমিয়ে পড়বে। আর রাত বাড়ার সাথে সাথে মশাদের আগমন শুরু হবে। যেহেতু জানলাটা ছিল ভাঙা, তাই মশারা ঢুকবে এবং কবি ও তার দুই বন্ধুকে আগমন জানাবে মশাগুলো কামড়ে। আর এই মশাগুলোকে দেখেই বোঝা যায় যে এরা হলো ম্যালেরিয়ার বাহক, অ্যানোফিলিস মশা। তারা দুই বন্ধু দুই কারণে অবচেতন, একজন ঘুমের কারণে আর আরেকজন পান খেয়ে ঘুমিয়ে রয়েছে। কিন্তু কবির যেন কিছুতেই ঘুম আসছে না, তাই তিনি টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ছাদে ওঠার চেষ্টা করছেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে, তবুও কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। তো যখনই কবি ওপরে ওঠার চেষ্টা করে তখনই যেন মনে হয় ইট বা টালি খসে মাটিতে পড়বে আর কোনো এক বিপদ হবে। তবুও কবির খুব ইচ্ছা করছিল উপরে ওঠার, ছাদে যাওয়ার। তাই শেষমেশ কবি ছাদে ওঠে। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে অলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে এই অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রয়েছে। তবুও কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুশক্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠির রূপায় কাঠির পাশে নিয়ে যুগান্তরের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানলায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। গভীর নিশীথ রাত্রে কে যে এই বাতায়ন বর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই, আপনি ভাবার চেষ্টা করবেন কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। বাতায়ন থেকে সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। তো কবি যখন ওপরে ছাদে ওঠে তখন দেখতে পান যে চারিদিকে ফাটল এবং অরণ্য, অর্থাৎ গাছপালার শিকড় যেন বেরিয়ে এসছে। এছাড়াও চাঁদের যে আলো, সেই আলোর কারণে চারিদিক খুব সুন্দর দেখাচ্ছিল। আচমকা কবির চোখ যায় সামনের দিকে। সেই সামনে একটা জানালায় কবির নজর যায় বা দৃষ্টি যায়। যেই জানালায় কবি দেখতে পারে যে কোনো এক ছায়ামূর্তি ভাসমান হচ্ছে। কবির সেই ছায়ামূর্তিটাকে দেখে খুব আশ্চর্য মনে হয়, কারণ এত গভীর অরণ্য বা এত গভীর একটা নিস্তব্ধ স্থানে কোনো যে মানুষ থাকতে পারে, এইটা কবির কাছে একটা আশ্চর্যের বিষয়। কিন্তু তারপরে আবার যখন সেই দিকে তাকায় তখন দেখে যে সেখানে কিছুই নেই। তখন কবির মনে হয় যে এটা হয়তো চোখের ভ্রম বা চোখের ভুল। কবি হয়তো ঘুমের কারণে এইসব উল্টোপাল্টা দেখছেন। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশে সকালও হয়, পাখির কলরবে চারিদিকে ভরে যায়। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃতি হবেন না। এক সময় ষড়োপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্যে শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানার সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। যখন এখানে সকাল হয় তখন কবি এবং তার বন্ধুরা যেই উদ্দেশ্যে এসেছিল মাছ ধরার জন্য, সেই কাজে লেগে পড়ে। বড়শি নিয়ে চলে যায় সেই পানা পুকুরে মাছ ধরবে বলে। বেলা বাড়বে। ওপারের ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্য বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। আপনাকে
সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ওধারে গিয়ে উঠবে। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনাকে ফাতনাটার ওপর বসাবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। তো যখন বেলা বাড়ে তখন কবি চলে যায় পুকুরে মাছ ধরতে, কিন্তু কবি মাছ একটাও ধরতে পারে না। তো কবির এমন নাজেহাল পরিস্থিতি দেখে মাছরাঙা পাখিও যেন কবিকে উপহাস করে। সেও ডুবে ডুবে মাছ ধরতে পারছে, কিন্তু কবি পারছে না। তার পাশ থেকে সাপ পুকুর বেয়ে ওপারে চলে যায়। ফড়িংও এসে খেলা করতে থাকে, কিন্তু কবি মাছ ধরতে পারছে না। আচমকা ঘুঘু পাখির ডাকে কবি আনমনা হয়ে যায়। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে। আপনার ছিপের ফাতনা মৃদুমন্দ ভাবে তাতে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধির সলজ্জ আড়ষ্ঠতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। আচমকা জলের শব্দ কবি শুনতে পাবে। তখন তার মনোভাব ভগ্ন হবে। আর কবি যখন দেখবে যে তার ছিপে মাছ এসছে কিনা, তখন দেখবে যে ছিপে মাছ নেই। পাশে একটা মেয়ে কলসি নিয়ে জল ভরতে এসছে, তাই জলে ঢেউ সৃষ্টি হয়েছে। সে পুকুরের পানাটা সরিয়ে জল ভরতে আসে, আর কবিকে সেই মেয়েটি কবিকে এক ঝলক দেখে। যখন কবিও তাকায়, তখন মেয়েটিও কবির দিকে এক ঝলক তাকিয়ে নিজের কলসিতে জল ভরে চলে যেতে লাগে। মেয়েটি কোন বয়সে আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলেই মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে। তো কবি যখন মেয়েটাকে দেখবে, তখন মেয়েটার বয়স যে কত তার আন্দাজ করতে পারবে না। মেয়েটির মুখে শান্ত গাম্ভীর্য দেখে বুঝতে পারবে যে এই মেয়েটি জীবনের অনেকটা পথ অতিক্রম করে এসছে, এবং তার শরীরটা দেখে বোঝাই যাচ্ছে যে সে অপুষ্টিতে ভুগছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটা হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত, মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেও অস্বাভাবিক ঠেকবে না। শুধু আকস্মিক চমকের দরুন বিহল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে এবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পথে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরার চাকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। তো কবি যখন মাছ ধরতে যাবে, তখন সেই মেয়েটি কবিকে বলবে যে এবার ছিপটা টান দিন, মাছ এসছে। তো কবি যখন মেয়েটির এই শান্ত মধুর কণ্ঠস্বর শুনবে, তখন কবি যেন এক স্বপ্নে ডুবে যাবে। আর সেই স্বপ্নে ডোবার মাঝে যে মাছটি তার ফাতনা থেকে টোপ নিয়ে পালিয়ে গেছে, সেই দিকে কবির হুঁশ থাকবে না। কবি যখন আবার হুঁশে ফিরবে, তখন যখন ছিপটাকে তুলবে, তখন দেখেন যে বড়শিতে টোপ আর নেই। তখন কবি আবার সেই মেয়েটির মুখ পানে একভাবে চেয়ে থাকে, আর সেই করুণ শান্ত মুখে একটু হাসি খেলে ওঠে। পুকুরের ঘাটে নির্জনতা আর ভগ্ন হবে না। তারপর ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেওয়া নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়ে বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইছে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে
কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো কবি যখন দেখে যে মাছ ধরতে সে পারছে না, তখন মাছরাঙাও ভাবে যে এই কবির দ্বারা আর মাছ ধরা সম্ভব নয়, তাই মাছরাঙাও তাকে আর লজ্জা দেবে না। মাছগুলোও ভেবে যায় যে এই কবির পক্ষে সম্ভব নয় মাছকে ধরার, তাই মাছও আর এই প্রতিযোগিতায় নামে না। কিন্তু কবি সেই মেয়েটাকে দেখে ভাবে যে এই একটা জনহীন ঘুমের দেশে একটা মানব কিভাবে আসতে পারে, এইটা কবির বিশ্বাসই হয় না। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। তাদের পরিহাসের ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনল জিজ্ঞাসা করে হয়তো আপনার প্রাণরসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। তো কবির সাথে যা ঘটনা ঘটলো, তিনি যে মাছ ধরতে পারলেন না, এই সব ঘটনাই তার দুই বন্ধু জেনে গেছে। তার কারণ তাকে যেই মেয়েটি দেখেছিল যে সে মাছ ধরতে পারে না, সেই মেয়েটি আর কেউ নয়, যামিনী তার নাম। আর সেই যামিনী তার দুই বন্ধুকে বলে গেছে। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে, তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটের ওই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার প্রাণরসিক বন্ধুর জ্ঞাতি স্থানীয়া। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপ্রহরিত আহারের ব্যবস্থাও সেদিনকার মতো ওদের ওখানেই হয়েছে। তো যখন কবি কৌতূহল হয়ে যামিনীর পরিচয় জানতে চায়, তখন সেই প্রাণরসিক বন্ধু বলে যে এই যামিনী হলো আসলে তার স্থানীয় পরিচিত বা তার বোনের মতো। আর কবি এটাও শোনে যে যামিনীদের বাড়িতেই আজকে দুপুরের খাওয়ার ব্যবস্থা হয়েছে। যে ভগ্নস্তূপ গত রাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্মিত উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতেও পারবেন না। তো কবি এবং তার বন্ধুরা যখন যামিনীদের বাড়ি যায়, তখন গিয়ে দেখতে পারে যে এই বাড়িটাই কবি রাতের বেলায় ছাদে উঠে দেখেছিল। তো রাতের বেলায় এই বাড়িটাকে যতটা অদ্ভুত দেখাচ্ছে, দিনের বেলায় এইটাকে আরো বেশি নগ্ন, ধ্বংসাবশেষ ও কুৎসিত বলে দেখাচ্ছে। এটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। আয়োজন যত সামান্য, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরো বেশি করে আপনার চোখে পড়বে। এই পরিত্যক্ত বিস্মিত জনহীন লোকালয়ে সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সবকিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলায় নিমগ্ন। একদিন যেন সেই ধ্বংসস্তূপে ধীরে বিলীন হয়ে যাবে। কবি যখন জানতে পারে যে এটাই হলো যামিনীর বাড়ি, তখন কবি আরো বেশি অবাক হয়ে যায়। আর এখানে যা আহারের ব্যবস্থা করা হয়েছে সেটা যামিনী নিজেই করেছে এবং যামিনী নিজেই সেটা পরিবেশনও করবে। কবি প্রথমেই যামিনীকে দেখে বুঝে গেছিল যে এই মেয়েটার মধ্যে কোনো লজ্জা বা আড়ষ্টতা নেই, তাই কবি অনায়াসে সেই মেয়েটির দিকে এক দৃষ্টিতে দেখে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। উপরতলায় কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখের বেদনার ছায়া যেন আরো গভীর হয়ে উঠেছে। মনে হবে সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। তো যখন কবি এবং তার বন্ধুদের খাবার পরিবেশন করছিল, তখন কবি লক্ষ্য করেছিল যে যামিনীর মুখে চাঞ্চল্য ও উদ্বিগ্ন উপরের ক্ষীণ একটা কণ্ঠ উপরতলা থেকে ভেসে আসছিল। যামিনী ব্যস্ত হয়ে যখন সেখানে গেল আর ফিরে আসা টাইমে কবি আবার লক্ষ্য করলো যে যামিনীর মুখের মধ্যে একটা বেদনা ছায়া আড়ষ্ট হয়ে রয়েছে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতস্তত করে যে
যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে। একটু এখানে শুনে যাও মনিদা। তো কবি এবং তার বন্ধুরা যখন খেয়ে একটু বিশ্রাম নিতে যাবে, তখন যামিনী দরজার বাইরে এসে বলবে মনিদাকে ডাকবে। আর এখানে মনিদা হলো কবির বন্ধু। মনিদা আপনার সেই পানরসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। তো মনিদা হলো কবির সেই পানরসিক বন্ধু যে পান খেতে খুব ভালোবাসে। আর দরজার বাইরে এমন কিছু আলাপ আলোচনা হবে যেটা শব্দে এতটাই যে কবি এবং তার আর এক বন্ধু শুনতে পারবেন। শুনবেন যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছেন, মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। তো আজ এতটাই থাক। এর পরবর্তীটা আমি পরবর্তী পর্বে আবার বোঝাবো। তো তোমাদের যদি গল্পটা বুঝতে সমস্যা হয় তোমরা আরেকবার প্রথম প্রথম থেকে শুনে নেবে। আর এই গল্পটা তোমরা একটু ভালো করে একবার রিডিং করে তারপরে দেখো, তার কারণ গল্পটা একটু কঠিন রয়েছে, তাই একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। তা আবার দেখা হবে এর পরবর্তী পার্টে। ততক্ষণ তোমরা সকলে ভালো করে গল্পটা পড়ে নিও। আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় তা আমায় কমেন্টের মাধ্যমে বলো। আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো তো সেখানেও জয়েন হয়ে যেও, কারণ আমি ওতে যা যা বিষয় আমি ভিডিও দিয়ে দিচ্ছি সেগুলোর আমি প্রশ্ন উত্তরও ওখানে দিয়ে দিচ্ছি। এছাড়াও আমার কাছে আরও যদি কোনো প্রশ্ন উত্তর আসে তো আমি সেগুলোও তোমাদের দেবো। তাই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, আমার ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার যখনই নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হবে এই গল্পেরই পরবর্তী পর্বে। সকলকে অল দ্য বেস্ট।